আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের চতুর্থ চ্যাপ্টার দেখব, সেটা হচ্ছে অণুজীব। তো অণুজীব কি? অণুজীব হচ্ছে যে ক্ষুদ্রাকার ও অণুবীক্ষণিক যন্ত্র ছাড়া যেগুলোকে ভালোভাবে দেখা যায় না, যে ক্ষুদ্র অঙ্গাণু, যে ক্ষুদ্র প্রাণীগুলো আছে সেগুলোই হচ্ছে অণুজীব। আর এই জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সেটার নাম কি? অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। এবং ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত। এবং অণুজীবের যে বিস্তার ঘটে সেটাই হচ্ছে ট্রান্সমিশন। অণুজীবের বিস্তার ট্রান্সমিশন। অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয়, সেই শাখার নাম হচ্ছে অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। এখন আমরা দেখব যে অণুজীবের এক নম্বর, অণুজীবের একটি অণুজীব, সেটা হচ্ছে ভাইরাস। প্রথমে আমরা জানতে হবে যে ভাইরাস কি। ভাইরাস হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। এবং এই ভাইরাস কি? এই ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক এই এটি অতি আণুবীক্ষণিক বলা হয় ভাইরাস। কেন অতি আণুবীক্ষণিক বলা হয়? কারণ ভাইরাস অতি ক্ষুদ্র এবং যে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র আছে সেগুলোর মাধ্যমে ভাইরাসকে দেখা যায় না। এবং এই যে ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র ব্যবহার করা হয় যখন ওই সাধারণ কোনো আণুবীক্ষণিক যন্ত্রে বস্তুটাকে দেখা যায় না। এই যেহেতু ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রে এই ভাইরাসটাকে দেখা লাগতেছে, এই জন্য এটিকে অতি আণুবীক্ষণিক বলা হয়েছে। অতি 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 ক্ষুদ্র একটি প্রজাতি। এরপর ভাইরাস কি দিয়ে গঠিত? ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস কি দিয়ে গঠিত? ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। এখন হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন কোনটা বাইরে থেকে, অর্থাৎ কোনটা তার দেহের বাইরে থাকে এবং কোনটা দেহের ভেতরে থাকে। আমরা কি জানি? আমরা যে বলি যে প্রোটিন আবরণ আমরা নিশ্চয়ই শুনছি। তো প্রোটিন আবরণ মানে হচ্ছে একটা স্তর, অর্থাৎ বাহিরের একটা স্তর। এই জন্য যে শরীরে ভাইরাসের বাইরে থাকবে হচ্ছে প্রোটিন স্তর। এবং নিউক্লিক অ্যাসিড থাকবে একদম ভিতরে। আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড কিন্তু আমাদের ডিএনএর মধ্যে থাকে, ডিএনএ আমাদের কিন্তু শরীরের ভিতরে থাকে। এবং এই জন্য এই নিউক্লিক অ্যাসিড ভাইরাসের কোথায় থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে ভাইরাসের ভিতরে। এবং এই প্রোটিন থাকবে হচ্ছে তার বাইরে, তার বাইরে থাকবে হচ্ছে প্রোটিন। এরপর হচ্ছে যে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরাজৈবিক বস্তু, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে এরা নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। তো আমরা জানলাম যে নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে এবং প্রোটিন কোথায় থাকে এবং অতি আণুবীক্ষণিক কি। এখন দেখবো যে অকোষীয় কি। অকোষীয় হচ্ছে যে যার অকোষীয় হচ্ছে যে এটা কোনো ধরনের কোষ নয়। আর কোষ হওয়ার শর্ত কি? কোষ হওয়ার একটা শর্ত আছে, যেমন এই চারপাশে কোষ ঝিল্লি থাকতে হবে, মাঝখানে সাইটোপ্লাজম থাকতে হবে। সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু, যেমন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, এই মাইটোকন্ড্রিয়া, এইসব থাকতে হবে। তারপর একটি নিউক্লিয়াস থাকতে হবে এবং নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকতে হবে। অর্থাৎ এইগুলা যদি এই একটা কিছুর মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে কোষীয়। আর এই ভাইরাসের মধ্যে এগুলো কোনো এই বস্তু নাই, এই সাইটোপ্লাজম কোনো বস্তু নাই, কোষ ঝিল্লি নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে অকোষীয়। এজন্য এটাকে বলা হচ্ছে অকোষীয়। এখন যে এটাকে বাধ্যতামূলক পরজীবী কেন বলা হচ্ছে? আমরা জানি যে একটা হচ্ছে বাধ্যতামূলক, একটা হচ্ছে এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে বাধ্যতামূলক আর একটা হচ্ছে পরজীবী। তা আমরা জানি একটা হচ্ছে পরজীবী, একটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ দুইটা ধরতে পারি। তো পরজীবী কি? পরজীবী হচ্ছে যে অন্যের শরীরের বা অন্যের উপর ডিপেন্ড করে যে চলে। অর্থাৎ আমরা হাইড্রার মধ্যে পড়ে আসছিলাম যে এই সহ ইয়াতা, আমরা হাইড্রার মধ্যে পড়ছিলাম যে মিথজীবিত, অর্থাৎ হাইড্রার মধ্যে যে এক ধরনের
হাইড্রার মধ্যে হচ্ছে জোক্লেনা নামক এক ধরনের শৈবাল এই থাকে, অর্থাৎ এই শৈবালটা হচ্ছে পরজীবী, সেই হাইড্রার মধ্যে থাকে, হাইড্রাকে উপকৃত করে এবং সে নিজেও উপকৃত হয়, অর্থাৎ আরেকজনের উপর সে ডিপেন্ড করে চলতে। সেটা হচ্ছে পরজীবী, অর্থাৎ সে যদি ওই হাইড্রার মধ্যে নাও থাকতো তাও কিন্তু সে চলতে পারতো। আর এখন বাধ্যতামূলক পরজীবী হচ্ছে যে এরা এই প্রথমত এরা জীবদেহের কোনো উপকার করবে না, অর্থাৎ যে পোষক দেহের মধ্যে থাকবে ভাইরাসটা তার এর পোষক দেহের কোনো উপকার করবে না, কিন্তু এরা উল্টো আরো এরা ক্ষতি করে ফেলবে। এবং এরা যে পোষক দেহতে থাকে এবং ওই পোষক দেহ থেকে এরা প্রয়োজনীয় শক্তি নিয়ে নেয়। তো এটা হচ্ছে এরা হচ্ছে এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই এরা জীবদেহের বাইরে একদম নিষ্ক্রিয় পড়ে থাকে, অর্থাৎ এই যে একটা কলম, এই কলমটাকে যদি আমরা ভাইরাস ধরি, যে একদম ভাইরাস যখন জীবদেহের অর্থাৎ কোনো একটা পোষক দেহের বাইরে থাকে তখন এরকম একদম একদম নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ সে কোনো সারা শব্দ কিছুই করবে না, একদম নিষ্ক্রিয় হয়ে থাকবে। অর্থাৎ তাকে এই কলম দিয়ে যদি এরকম পোষা দিই তাও সে কিছুই করবে না। কিন্তু যদি একবার কোনো পোষক দেহের মধ্যে চলে আসে, অর্থাৎ কোনো জীবদেহের মধ্যে চলে আসে সেই ভাইরাসটা, তাহলে এই ভাইরাসটা কিন্তু অনেক ক্ষতিকর হয়ে যায়, একদম সে সক্রিয় হয়ে যায়, তার চেয়ে সেই তখন শক্তিশালী হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সে কিন্তু পোষক দেহ ছাড়া, পোষক দেহ যদি না থাকে তাহলে কিচ্ছু করতে পারতেছে না, সে একদম নিষ্ক্রিয়, তার কোনো শক্তি নাই। কিন্তু যখন সে পোষক দেহের মধ্যে চলে আসতেছে, অর্থাৎ সে আরেকজনের উপর আইসা পড়তেছে, তখন তার শক্তিটা বেড়ে যেতেছে। এটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ আরেকজন যখন তার আরেকজনের উপর যখন সে যাবে তখনই একমাত্র সে সক্রিয় হতে পারবে, যখন আরেকজনের উপর সে যাবে না তখন সে সক্রিয় হতে পারবে না। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি যে জীবদেহের বাইরে এরা নিষ্ক্রিয় থাকে, এরা বাধ্যতামূলক পরজীবী, অতি আণুবীক্ষণিক, এরা নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দিয়ে গঠিত। আর এই যেগুলো এখানে কোশ্চেন আসছে যে ভাইরাস কি দিয়ে গঠিত, ভাইরাস কি দিয়ে গঠিত, কি দিয়ে গঠিত, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দিয়ে গঠিত। এবার আমরা দেখব যে আবিষ্কার। প্রথমে কি যে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার কি করছে যে প্রথম ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করে এবং সর্বপ্রথম আবিষ্কৃত ওই উদ্ভিদ ভাইরাস কোনটা, টোবাকো মোজাইক ভাইরাস। যদি কোশ্চেন আছে যে সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস কোনটা, এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি। এবং এডওয়ার্ড জেনার কি করছে যে বসন্ত ভাইরাস, প্রথম ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করছে। এরপর দিমিত্রি আইভানস্কি কি করছে যে সে প্রমাণ করেন যে রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার করার পরও সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি হতে পারে, অর্থাৎ ভাইরাস ফিল্টারযোগ্য নয়, অর্থাৎ তারা এতটাই ক্ষুদ্র যে তাদেরকে যদি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার, অর্থাৎ এমন একটা ফিল্টার যেখানে আসলে যে ছাঁকনির মধ্যে দিলে ব্যাকটেরিয়া এই আলাদা হয়ে যায়, সেই ছাঁকনির মধ্যে দিলেও কিন্তু এই ভাইরাসটা এই আলাদা হইতেছে না, তারা ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে তারা চলে যাইতেছে, ওরা এতটাই ক্ষুদ্র। এই বিষয়টা আর কি লক্ষ্য করছে ডিমিত্রি আইভানস্কি। এরপর হচ্ছে যে এই যেহেতু এটাই সে করছে তাই তাকে এই ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়। তো কোশ্চেন আসতে পারে যে ভাইরাসের আবিষ্কারকের নাম কি, দিমিত্রি আইভানস্কি। ভাইরাসের আবিষ্কারকের নাম কি, দিমিত্রি আইভানস্কি। এরপর হচ্ছে যে মার্টিনাস বেইজেনিক কি করছে যে মোজাইক ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস হিসেবে উল্লেখ করছে। এটা যে 19 একটি কোশ্চেন যে টোবাকো মোজাইক ভাইরাস
ভাইরাসকে মোজাইক ভাইরাস হিসেবে কি উল্লেখ করে? সেটা হচ্ছে মার্টিনাস বেইজিনিক। এরপর 1901 সালে সর্বপ্রথম পিচ জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। এবং কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে ওয়াল্টার রিড। ওয়াল্টার রিড কি করে? যে সর্বপ্রথম পিচ জ্বর ভাইরাস আবিষ্কার করেন রিড। এখানে আমরা কিভাবে মনে রাখতে পারি যে এটার নাম কি আছে? রিড। রিড পিত মানে সিমিলার ওয়ার্ড, রিড রিড পিত অর্থাৎ কাছাকাছি শব্দ। অর্থাৎ মনে রাখতে পারি যে রিড কি করছে? সর্বপ্রথম পিচ জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করছে। এরপর হচ্ছে যে ওয়েডেন, মেন্ডেলিট, স্টেনলি টিএমবি কে পৃথক করে কেলাসিত করে। কে কেলাসিত করছে? এই স্টেনলি টিএমবি কে কেলাসিত মানে হচ্ছে যে কিউবের মতো, অর্থাৎ পানি জমিয়ে যে আমরা বরফটা করি, ওই বরফটা হচ্ছে কেলাসন, অর্থাৎ একদম একটা কিউবের মতো করে যে সেটা হচ্ছে কেলাসিত করা। এই কেলাসন যে করছে সেটাকে স্টেনলি। এবং এটা জাহাঙ্গীরনগর 19-এর একটি কোয়েশ্চেন যে কে টিএমবি কে কেলাসিত করছে, এটা আবিষ্কার করেন, সেটা হচ্ছে স্টেনলি। এরপর হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ লাইন, সেটা হচ্ছে লোভ কি বলছে? যে ভাইরাস লোভ বলছে ভাইরাস। এটা কি জাহাঙ্গীরনগর 22-এর কোয়েশ্চেন যে কে বলছে ভাইরাস, সেটা কি? এম লোভ। তারপরে যে এই কি করছে দুইজন বিজ্ঞানী যে বাইডেন এবং পিরি কি করছে? যে টিএমবি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। বাইডেন ও পিরি কি করছে? এখানে মনে রাখতে পারি যে পিরি মানে হচ্ছে পিরি প্রোটিন, পিরি প্রোটিন দিয়ে যে টিএমবি আবিষ্কার গঠিত হয়েছে, এটা সে আবিষ্কার করে কি? বাইডেন ও পিরি। এরপর হচ্ছে যে এই লোভ কি করছে? লোভ হচ্ছে বলছে যে ভাইরাস এবং এটি কোনো জীবীয় বস্তু না, এটি জড় রাসায়নিক বস্তু। এটি জীবীয় ও জড়ের মধ্যবর্তী একটি পর্যায়। কেন এটা জীবীয় ও জড়ের মধ্যবর্তী পর্যায়? কারণ এটা আমরা একটু সামনে দেখবো যে সামনে কেন এটাকে জীব ও জড়ের মাধ্যমিক পর্যায়ে বলা হয়। এখন হচ্ছে যে বিজ্ঞানী গেলো কি করছে? এইচআইভি আবিষ্কার করছে। মরণব্যাধি এইচআইভি আবিষ্কার করছে, অর্থাৎ এইডস রোগের আবিষ্কারককে গেল। এরপর এল্ডার কি করছে? নীরবঘাতক হেপাটাইটিস সি আবিষ্কার করেন কে? এল্ডার কি করে? নীরবঘাতক হেপাটাইটিস সি আবিষ্কার করেন। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে নীরবঘাতক কোনটা, সেটা হচ্ছে হেপাটাইটিস সি। এরপর এফসি বাউডেন ও পিরি এই ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। তো এইগুলো হচ্ছে। এবং স্টেনলিকে কি ভাইরোলজির জনক বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। ভাইরোলজির জনককে স্টেনলি। এবং ভাইরাসের আবিষ্কারককে ডিমিত্রি আইভানোভস্কি। এবং স্টেনলি কি করছে? আরেকটা কি করছে? স্টেনলি টিএমবি কে কেলাসিত করছে। এবং ভাইরাসই কে বলছে? লোভ। এবং GST 23-এর একটা কোশ্চেন যে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাসের নাম কি? সেটা হচ্ছে গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাসই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো আমরা একটু আগে দেখে আসছি যে সেলি কি বলছিল যে ভাইরাস রাসায়নিক ও সজীবনের মধ্যবর্তী এক প্রকার বস্তু, অর্থাৎ সে জীব না, সে জড়ও না। সে হচ্ছে কেন বলছে? কারণ সে পোষক দেহের বাইরে হচ্ছে একদম নিষ্ক্রিয় জড় পদার্থের মতো ওই বিহেভ করে, আচরণ করে। আর যখন সে পোষক দেহ পায় তখন সে দেহের মতো আচরণ করে।
অর্থাৎ জীবের মতো আচরণ করে থাকে। এখন আমরা দেখব যে ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য এবং আরেকটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখব জড় রাসায়নিক বৈশিষ্ট্য। জড় রাসায়নিক বৈশিষ্ট্য কি? অর্থাৎ এগুলা অকোষীয়, অতি আণুবীক্ষণিক, এগুলার সাইটোপ্লাজমে কোনো অঙ্গ নেই এবং এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণ করতে পারে না। এদের জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজনন কম হয়, অর্থাৎ এরা যেহেতু পোষক দেহ ছাড়া নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অবশ্যই এরা কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ এরা বংশবৃদ্ধিও করতে পারবে না। যখন সে পোষক দেহের মধ্যে আসবে তখন সে বংশবৃদ্ধার অর্থাৎ প্রজনন কম হবে। এরপর ভাইরাস রোধক ভাইরাস ফিল্টারযোগ্য নয়। এটা কি আবিষ্কার করেছিল? এটা আবিষ্কার করেছিল কিন্তু ডিমিত্রি আইভানস্কি। তো কেন ফিল্টারযোগ্য নয়? কারণ এরা এত অতি আণুবীক্ষণিক যে ওই ছাঁকনিটার মধ্যে, যে ছাঁকনির মধ্যে ভাইরাসকে ছাঁকা হয়, সেই ছাঁকনির যে ইয়াগুলো আছে, ফুটাগুলো আছে, সেই ফুটা দিয়েও সারা চলে যায়। এরপর হচ্ছে ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, বেপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন করা যায় এবং তলানীকরণও করা যায়। অর্থাৎ ভাইরাসকে কি কেলাসিত, অর্থাৎ একটা কিউবের মতো, যে পানিকে জমায় যেমন আমরা একটা কিউবের মতো করি বরফ, সেরকমই ভাইরাসকে জমায় একটা কিউবের মতো করা যায়, সেটা অর্থাৎ একত্রিত করা যায়, সেটাই হচ্ছে কেলাসিত। এরপর হচ্ছে সেন্ট্রিফিউজ। আমরা জানি যে সেন্ট্রিফিউজ হচ্ছে যে এক ধরনের যন্ত্র যেখানে আর কি সেন্ট্রিফিউজাল যন্ত্রের মধ্যে যদি একটা টিউবের মধ্যে এই ভাইরাসকে রাখা হয়, তখন ওই যন্ত্রটাকে যদি অনেক দ্রুত গতিতে ঘোরানো হয়, তখন ভাইরাসটা আলাদা হয়ে নিচে জমে যায়। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ করা, অর্থাৎ আলাদা করা ভাইরাসটাকে। এরপর হচ্ছে যারা এদেরকে ব্যাপন করা যায়। এরপর হচ্ছে পানির সাথে মিশিয়ে সাসপেনশনও তৈরি করা যায়। সাসপেনশন মানে কি? তারা পানির সাথে মিশালে ঘন হয়ে যায়। আমরা জানি যে ওষুধের মধ্যেও কিন্তু এক ধরনের সাসপেনশন আছে, যেটা আসলে পানির সাথে মিশিয়ে তারপর বারবার ঝাঁকি দিয়ে সেটা গুলে আমরা খাইয়ে থাকি। অর্থাৎ যখন সেটাকে রেখে দিই, অর্থাৎ এক জায়গায় রেখে দিই, তখন কিন্তু সেই যে ওষুধটা আছে সেটা তলানিতে জমে যায়। এটাই হচ্ছে সাসপেনশন। এবং তলানীকরণ করা যায়, অর্থাৎ তলানীকরণ করা যায় মানে বুঝতেই পারতেছি যে অর্থাৎ এটা তলে নিচে জমে থাকবে। এরপর হচ্ছে যে জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। এরপর জীব দেহের দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। অর্থাৎ এদের কোনো দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশের উদ্দীপনায় এরা কোনো সাড়া দিবে না যতক্ষণ না পোষক দেহের সংস্পর্শ এরা আসছে। এরপর কি? ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার, অর্থাৎ এই প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে এরা গঠিত হয়েছে। এরপর কি? ভাইরাস অ্যাসিড, ক্ষার, লবণ প্রতিরোধে সক্ষম এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিরোধ সৃষ্টি করে না। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে যে ব্যাকটেরিয়ার রোধক। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার রোধক। এরপরে বায়োটিক মানে অ্যান্টি মানে হচ্ছে রোধ করা, বায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়া। অর্থাৎ ব্যাকটেরিয়াকে রোধ করা যে ওষুধটা আছে সেটা ভাইরাসের উপরে কোনো কাজ করে না। তো ভাইরাসের কাজ করার জন্য কি দিতে হবে? অ্যান্টিব্যাকটেরিয়াল দিতে হবে। অর্থাৎ আমরা যখন অসুস্থ হই, তখন এই অসুস্থতা, রোগ নির্ণয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়। কারণ যদি আমাদের ওই রোগটা, অর্থাৎ আমাদের ঠান্ডা জ্বর এসব আসলো, তো এখন মূল কথা হচ্ছে যে আমাদের এই জ্বরটা ভাইরাসের মাধ্যমে আসলো নাকি এই ব্যাকটেরিয়ার আক্রমণে আসলো। এখন আমাদের জ্বরটা আসছে কোনো একটা ভাইরাসের আক্রমণে, কিন্তু ডাক্তার আমাদের দিল অ্যান্টিবায়োটিক, অর্থাৎ আমাদের রোগটা কি হয়েছে? ভাইরাসের কারণে হয়েছে, কিন্তু ডাক্তার আমাদের অ্যান্টিবায়োটিক দিছে। এর ফলে যে অ্যান্টিবায়োটিক দিছে, এই অ্যান্টিবায়োটিকের ফলে কিন্তু আমাদের শরীরে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, কারণ ভাইরাসের
কারণ আমরা জানি যে অ্যান্টিবায়োটিক এদের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। এই জন্য কি করতে হবে, যে ভাইরাস প্রতিরোধ করে এমন একটা কিছু দিতে হবে যেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল দিতে হবে ভাইরাসকে রোধ করার জন্য। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর হচ্ছে যে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, অর্থাৎ যখন তারা পোষক দেহের মধ্যে চলে আসে তখন তাদের বৈশিষ্ট্য কিরকম। প্রথম, পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ যখন তারা এই পোষক দেহে চলে আসে, অর্থাৎ কোন একটি প্রাণের সংস্পর্শে তারা চলে আসে, তখন এরা অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যাওয়ার ফলে তারা কি করে, খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। এরপর কি করে, নতুন সৃষ্ট ভাইরাস মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় রাখে, এবং অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে, অর্থাৎ তারা যে বংশবৃদ্ধিটা করবে সেটা তার যে ভাইরাস থেকে সৃষ্টি হচ্ছে হুবহু সেম ক্যাটাগরি সেম বৈশিষ্ট্য নিয়ে সেই ভাইরাসটা জন্মাবে। অর্থাৎ যে আমরা যে এই ফটোকপি করি, অর্থাৎ বলতে পারো যে একদম জেরক্স কপি হিসেবে সেটা বেরিয়ে আসে। এরপর হচ্ছে ভাইরাসের দেহ জেনেটিক বস্তু ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। তো আমরা জানলাম একটু আগে নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ বা আরএনএ। এরপর হচ্ছে ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। আমরা জানলাম যে বাধ্যতামূলক পরজীবী কেন এদেরকে বলা হয়। এরপর হচ্ছে ভাইরাস পরিবৃদ্ধি ঘটাতে এবং প্রকরণ তৈরিতে সক্ষম। তো এখানে কি বলছে, পরিবৃদ্ধি বা মিউটেশন ঘটাতে, অর্থাৎ পরিবৃদ্ধি বা মিউটেশন হচ্ছে যে এরা ডিএনএ বা আরএনএ ছোটখাটো পরিবর্তন করতে পারে, অর্থাৎ এক বা একাধিক নিউক্লিয়াইডের পরিবর্তন, অর্থাৎ কিছু যা ভাইরাসের গুণাবলী ও ক্ষমতাকে প্রভাবিত করে, অর্থাৎ এরকম কিছু পরিবর্তন সে ঘটাতে পারে। এরপর হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশন, অর্থাৎ এটা হচ্ছে জিনগত পরিবর্তনের দিক থেকে বোঝায়, অর্থাৎ ভাইরাসের যে বিভিন্ন বৈচিত্র্য এবং বিভিন্ন ধরনের শ্রেণী এগুলোর পরিবর্তন সে ঘটাতে পারে, এটা হচ্ছে ভেরিয়েশন। এরপর হচ্ছে এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। অভিযোজন ক্ষমতা মানে কি? অভিযোজন ক্ষমতা মানে হচ্ছে প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতাই হচ্ছে অভিযোজন ক্ষমতা, অর্থাৎ যে কোনো পরিবেশে ভাইরাস কিন্তু টিকে থাকতে পারবে। এরপর হচ্ছে যে এদের জিনগত পুনর্বিন্যাস দেখা যায় এবং নোভেল করোনা ভাইরাসের জিনোমে ডিলিশন ঘটাতে দেখা যাচ্ছে, যা সংক্রমণ ক্ষমতা হ্রাস করে এবং নতুন প্রকরণ সৃষ্টি হচ্ছে। এরপর কি, প্রাণ রাসায়নিকবিদ ভাইরাসের জড় বৈশিষ্ট্যকে প্রাধান্য দেন এবং এই অণুজীব বিজ্ঞানকে জীব বিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ এবং ভাইরাসকে জড় জীবের সেতুবন্ধন বলা হয়। কারণ ভাইরাস কিন্তু আমরা জড়ও বলতে পারতেছি না এই ফিক্সড করে, আবার এই জীবও বলতে পারতেছি না। কেন? কারণ জ্বর হলে মানে সে একদম নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, সে কোনো নাড়াচাড়া করবে না, সামথিং লাইক দ্যাট। তো সে যখন পোষকদের বাইরে থাকতেছে তখন কিন্তু এই জ্বরের মতো বিহেভ করতেছে, কিন্তু যখন সে পোষকদের মধ্যে চলে আসতেছে তখন আবার সে জীবের মতো বিহেভ করতেছে। অর্থাৎ এই যে জ্বর এবং জীব, অর্থাৎ সে দুইটা বিহেভ করতে পারতেছে, এই জন্য আসলে মূলত এটাকে এই জীব ও জ্বরের সেতুবন্ধন বলা হয়। ভাইরাসকে জীব ও জ্বরের সেতুবন্ধন বলা হয়। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা দেখব যে ভাইরাসের গঠন। ভাইরাসের দুই ধরনের গঠন রয়েছে, একটা হচ্ছে ভৌত গঠন এবং একটা হচ্ছে রাসায়নিক গঠন। প্রথমে আমরা দেখব ভাইরাসের ভৌত গঠন। ভাইরাসের ভৌত গঠন কি? ভাইরাসের ভৌত গঠন হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এগুলাই থাকবে। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, অতিরিক্ত যা আছে হ্যান এগুলাই হচ্ছে এই ভৌত। আর রাসায়নিক কোনটা? রাসায়নিক হচ্ছে যে ভৌত গঠনের বিস্তারিত, অর্থাৎ প্রোটিনের কাজ কি হ্যান এগুলাই। তো আমরা এখন দেখবো যে ভৌত গঠন। ভৌত গঠনের তিন ধরনের অংশ থাকে। একটা হচ্ছে কেন্দ্রীয় বস্তু, একটা হচ্ছে ক্যাপসিড এবং একটা হচ্ছে এনভেলপ বা বহিস্থ আবরণ, অর্থাৎ বাইরের যে আবরণ সেটা হচ্ছে এনভেলপ।
এখন আমরা দেখবো যে কেন্দ্রীয় বস্তু। কেন্দ্রীয় বস্তুর অবস্থানে কি নিউক্লিক অ্যাসিড থাকে, এবং নিউক্লিক অ্যাসিডে কি ডিএনএ ও আরএনএ একসাথে অবস্থান করেন। অর্থাৎ যদি ডিএনএ থাকে নিউক্লিক অ্যাসিডে, তাহলে শুধু ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, দুইটা একসাথে থাকতে পারবে না, যে কোনো একটা থাকবে। অর্থাৎ এই যে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবং নিউক্লিক অ্যাসিডের বাইরে এরপর হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড কি? ক্যাপসিড হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিডের বাইরে যে একটা আবরণ থাকে, পেঁচানো একটা প্রোটিন আবরণ, এই যে প্রোটিন আবরণটা হচ্ছে ক্যাপসিড। এবং এই যে ক্যাপসিডের যে প্রতি অণুগুলো আছে, অর্থাৎ এই যে বিভিন্ন প্রোটিন অণু মিলিয়ে কিন্তু ক্যাপসিডটা তৈরি হইতেছে। এই বিভিন্ন অণুর নামগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার। এবং যে পুরা গঠনটা সব অণু মিলে যে একটা পুরা প্রোটিন আবরণটা হয়েছে, ওই আবরণটার নাম হচ্ছে ক্যাপসিড। আর যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার। এই যে কতগুলো সাব ইউনিট সেগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার। এবং কি বলছে যে ক্যাপসোমিয়ারের সংখ্যা বিভিন্ন প্রকার বিভিন্ন রকম হয়ে থাকে। এবং ক্যাপসিড কতগুলো সাব ইউনিট গঠিত, এবং সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। এবং ক্যাপসিডের বহিঃস্থ মসৃণ বা কুণ্ঠিত, এগুলোকে স্পাইক বলে। অর্থাৎ এই যে বাহিরে যে আবরণটা আছে, এই বাহিরের আবরণটার নাম হচ্ছে এনভেলপ, অর্থাৎ বহিঃস্থ আবরণ। এই বহিঃস্থ আবরণটা কিন্তু এই এরকম স্পাইক, অর্থাৎ কাটার মতো থাকে, কাটার মতো অনেকটা থাকে। এটা হচ্ছে এনভেলপ, অর্থাৎ বহিঃস্থ আবরণ। এটাই হচ্ছে ভাইরাসের এই ভৌত গঠন। অর্থাৎ কি কি আছে এটাই আমরা জানলাম, ভাইরাসের ভৌত গঠন। এরপর আমরা জানবো যে এটাই জানবো খালি একটু বিস্তারিত যেটা, সেটাই হচ্ছে রাসায়নিক। প্রথম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই যে কেন্দ্রীয়, এখানে আমরা জানছি যে কেন্দ্রীয় বস্তু কি, কেন্দ্রীয় বস্তুর মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, অর্থাৎ এই কেন্দ্রীয় বস্তুটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন আবার আমরা জানবো যে নিউক্লিক অ্যাসিড কি হয়। নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে, এবং ডিএনএ বা আরএনএ একসাথে অবস্থান করবে না। এবং এগুলো উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ফুলকপির মোজাইক ভাইরাসে ডিএনএ থাকে। কি বলছে যে জীবদেহের একই সাথে ডিএনএ আরএনএ অবস্থান করে। সাধারণত অধিকাংশ উদ্ভিদ দেহে আরএনএ থাকে, অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ থাকে, এবং অধিকাংশ প্রাণী ভাইরাসে ডিএনএ থাকে। অর্থাৎ কি অধিকাংশ উদ্ভিদে আরএনএ এবং অধিকাংশ প্রাণীতে থাকে ডিএনএ। কিন্তু একটা এক্সেপশন কি, যে উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ফুলকপির মোজাইক ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, এটা কি একটা এক্সেপশন। এরপর হচ্ছে যে এই ক্যাপসিড কি দিয়ে গঠিত? ক্যাপসিড প্রোটিন অণু দিয়ে গঠিত। এবং সিও বায়োসের একটি কোয়েশ্চেন, এই ক্যাপসিড কি দিয়ে গঠিত? ক্যাপসিড হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। অর্থাৎ এই প্রোটিনের বিভিন্ন কণা জমা হয়ে পুরো একটা আবরণ তৈরি হয়েছে, পুরো আবরণটার নাম হচ্ছে ক্যাপসিড। এবং এই ক্যাপসিডটা সাধারণত হচ্ছে নিষ্ক্রিয়। এর একমাত্র কাজ হচ্ছে যে এই কেন্দ্রীয় যে নিউক্লিক অ্যাসিডটা থাকে, নিউক্লিক অ্যাসিডের ভিতরে যে ডিএনএ বা আরএনএ থাকে, সেটাকে রক্ষা করা। কিন্তু এই পোষক দেহে ভাইরাস যখন প্রবেশ করে, তখন এই প্রোটিন অংশটাই রোগ সৃষ্টি করে। অর্থাৎ যদি আসে যে ভাইরাসের কোন অংশটা জীবদেহে রোগ সৃষ্টির জন্য দায়ী, সেটা হচ্ছে এই যে এই প্রোটিন আবরণটা রোগ সৃষ্টির জন্য দায়ী। যেহেতু প্রোটিন অংশটা আমাদের শরীরের নয়, অর্থাৎ বাইরের জিনিস, তাই এগুলা আমাদের শ্বাসের মাধ্যমে শ্বাস নিলে ঢুকতে পারে, বা অন্য কোনোভাবে মুখ দিয়ে অথবা আমাদের হাতের মধ্যে লেগে থাকলো, আমরা চোখে ধরলাম, নাকে ধরলাম, মুখে ধরলাম, অসাবধানবশত এভাবেও আমরা চলে যেতে পারি। তো আমাদের একটু সাবধানতার সাথে থাকতে হবে। এরপর হচ্ছে যে বহিঃস্থ আবরণ কি? কোনো ভাইরাসে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচআইভি,
করোনা ভাইরাস ইত্যাদিতে ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের একটি আবরণ থাকে এবং সাধারণত লিপিড দিয়ে এগুলা তৈরি হয়ে থাকে। সাধারণত লিপিপ্রোটিনস নেওয়া এগুলো দিয়ে তৈরি হয়ে থাকে এবং এই লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে বলা হয় পেলপোমিয়া এবং লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। অর্থাৎ লিপিডের একককে বলা হয়, অর্থাৎ ক্ষুদ্রতম যে জিনিসটা আছে অর্থাৎ একটা অণু, সেই একটা অণু লিপিডের একটা অণুকে বলা হয় লিপোমিয়ার, আর ক্যাপসিডের একটা অণুকে বলা হয় ক্যাপসোমিয়ার। এটাকে মাথায় রাখতে হবে। লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে কি বলা হয়? লিপোভাইরাস। এরপর আমরা দেখবো যে কিছু এনজাইম কি ভাইরাসের দেহে সর্বদা কোনো এনজাইম থাকে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন ব্যাকটেরিওফাজ ভাইরাসে লাইসোজাইম এনজাইম থাকে। ব্যতিক্রম কি? ব্যাকটেরিওফাজ ভাইরাসে লাইসোজাইম এনজাইম থাকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনেডেস এনজাইম থাকে এবং এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। তো এই আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি এবং ব্যতিক্রমগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে ভাইরাসের প্রকার। ভাইরাস বিভিন্ন আকারে হয়ে থাকে, যেমন একটা হচ্ছে আকৃতিগত দিক থেকে ভাগ রয়েছে, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাগ রয়েছে, বহিস্থ আবরণ অনুযায়ী ভাগ রয়েছে, পোষক দেহের অনুসারে ভাগ রয়েছে। প্রথমে আমরা দেখবো যে আকৃতি অনুসারে, অর্থাৎ ভাইরাসটা দেখতে কেমন, গোলাকার, দণ্ডাকার নাকি অন্যরকম কিছু। প্রথম হচ্ছে যে দণ্ডাকার ভাইরাস। দণ্ডাকার ভাইরাসকে আমরা কিভাবে মনে রাখতে পারি? যে এটিএম দ্বারা আমরা দণ্ডাকার ভাইরাসকে মনে রাখতে পারি। এ দিয়ে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস। টি দিয়ে হচ্ছে টোবাগো মোজাইক ভাইরাস। এবং এম দিয়ে হচ্ছে এই মামস ভাইরাস। টি দিয়ে হচ্ছে মামস ভাইরাস। এরপর হচ্ছে গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাসকে আমরা মনে রাখতে পারি ডেপথ। তো এই ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু ভাইরাস। পি দিয়ে হচ্ছে পোলিও ভাইরাস। টি হচ্ছে টিএবি ভাইরাস এবং এইচ দিয়ে হচ্ছে এইচআইভি ভাইরাস। আর হচ্ছে ঘনকাকার বা বহুজাকার, এটাকে আমরা মনে রাখতে হাঁপাতি। অর্থাৎ বহুভুজাকার যেটা, সেটা হচ্ছে হা দিয়ে হচ্ছে হারপিস এবং ভা দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। তো কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস, অথবা নিচের কোনটি গোলাকার ভাইরাস, অথবা নিচের কোনটি বহুভুজাকার ভাইরাস। এই যে সিও 20-এ একটি কোয়েশ্চেন আসছে, আবার মেডিকেল 13-তে একটি কোয়েশ্চেন আসছে। এরপর হচ্ছে ব্যাঙাচি কি? T2, T4, T6 এগুলো হচ্ছে ব্যাঙাচি। এরপর হচ্ছে সিলিন্ডার বা সূত্রাকার, অর্থাৎ সিলিন্ডার আকৃতির কোনগুলো? এইগুলো আমরা মনে রাখতে পারি ইকবালের মোটর বাইক, অর্থাৎ ইকবালের মানে হচ্ছে ইবোলা, আর মোটর দিয়ে হচ্ছে মোটরের স্ট্রিক ভাইরাস। তো এগুলা যদি আমরা কয়েকবার রিভিশন দিই, আশা করি এগুলো খুবই সহজ এবং মনে রাখা যাবে এই ছোট ছন্দ দিয়ে। এরপর আমরা দেখবো যে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই প্রকার, একটা হচ্ছে আরএনএ ভাইরাস এবং একটা হচ্ছে ডিএনএ ভাইরাস। তো আরএনএ ভাইরাসে মনে রাখার জন্য একটা ছন্দ আছে। এই ছন্দটা হচ্ছে যে টিপুর ভাই টি2 ভ্যানিলা হতে ফ্রান্সে। কি? টিপুর ভাই টি2 ভ্যানিলা হতে ফ্রান্সে। টিপুর মানে হচ্ছে টিআইভি, ভাইতে মানে হচ্ছে ভ্যানিলা, টি2 মানে হচ্ছে তো টি2, এরপর ভ্যানিলা মানে হচ্ছে ভ্যাকসিনিয়া, এবং হতে মানে হচ্ছে হারপিস এবং হেপাটাইটিস বি, এবং ফ্রান্সে মানে হচ্ছে ফুলকপি মোজাইক ভাইরাস, যেটা হচ্ছে এক্সেপশন। আমরা জানি যে এটা হচ্ছে এক্সেপশন। এরপর হচ্ছে এলো দিয়ে গিয়ে এজিনো হারপিস সিমপ্লেক্স। এডিনো হারপিস সিমপ্লেক্স, এটা কি? ডিএনএ ভাইরাস। তো কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটা ডিএনএ ভাইরাস, অথবা নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়। তো আমরা এই ছন্দনার মাধ্যমে সকল ডিএনএ ভাইরাস মনে রাখতে পারবো। এই ডিএনএ ভাইরাস বাদে বাকি যা থাকবে সবগুলাই হচ্ছে আরএনএ ভাইরাস, অর্থাৎ একটা শিখলেই কিন্তু আমরা উপরটা পেয়ে যেতেছি। যেমন এই যে
আরেনোভাইরাস হচ্ছে টি2, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, এডিনোহার্পিস সিমপ্লেক্স, এগুলো হচ্ছে ভাইরাস। তারপর হচ্ছে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস কি? এই যে ডিএনএ ভাইরাস বাদে বাকি যা আছে সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, যেমন টিএমবি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, রেবিস, করোনা ভাইরাস। এটা কিন্তু মনে রাখতে হবে যে করোনা ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস। এরপর বহিস্থ আবরণ অনুযায়ী নিউক্লিয়াস দুই প্রকার, একটা হচ্ছে আবরণহীন ভাইরাস এবং একটা হচ্ছে আবরণযুক্ত ভাইরাস। আবরণহীন কোনগুলো? আবরণহীন হচ্ছে টি থাকলে আবরণহীন, অর্থাৎ টিএমবি টি2 হচ্ছে আবরণহীন এবং বহিস্থ আবরণযুক্ত ভাইরাস কোনটা? সেটা হচ্ছে এইচআইভি দিয়ে মনে রাখতে হবে। এইচআইভি, এইচ দিয়ে কি? এইচ দিয়ে হচ্ছে হারপিস, আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং এই এইচআইভি তো এইচআইভি ভাইরাসই। অর্থাৎ এই একটা দিয়ে আমরা তিনটা নাম মনে রাখতে পারতেছি। এবং ইন মানে হচ্ছে টি 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 থাকলে সেটা হচ্ছে বহিস্থ আবরণহীন ভাইরাস। তারপর পোষক দেহ অনুসারে কিছু ভাইরাস, একটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। তো আমরা তো উদ্ভিদ ভাইরাস কি কি? টিএমবি, বিন, ইয়েলো ভাইরাস। এবং ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, যেটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এবং একটা ভাইরাস হচ্ছে ডালিয়া মোজাইক ভাইরাল, ডালিয়া মোজাইক ভাইরাল। এগুলো হচ্ছে উদ্ভিদের ভাইরাস। এবং প্রাণীদের ভাইরাস কোনগুলো? এইচআইভি, ভ্যাকসিনিয়া, নোভেল করোনা ভাইরাস ইত্যাদি। তারপর হচ্ছে ফাজ ভাইরাস কোনগুলো? এই যে টি2, টি4, টি6। আবার এগুলা কি কিন্তু ব্যাঙাচি আকৃতির ভাইরাসও বলা হয়, ব্যাঙাচি আকৃতির ভাইরাসও বলা হয়। এরপর কি? সায়ানোফাস ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসকে সায়ানোফাস ব্যাকটেরিয়া বলে, অর্থাৎ এলপিপি1, এলপিপি2 এগুলো হচ্ছে সায়ানোফাস ব্যাকটেরিয়া। এগুলো কি করে? এগুলো সায়ানোব্যাকটেরিয়াকে ধ্বংস করে। সায়ানোব্যাকটেরিয়া কোনগুলো? নীলাভ সবুজ শৈবাল হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এবং একটা মনে রাখবে যে এইচআইভি একটি রিট্রোভাইরাস, এবং এখানে ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তো আমরা এই পার্থক্যটা একবার পড়ে নেব যে ডিএনএ ভাইরাসের ও আরএনএ ভাইরাসের, তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। এরপর আমরা জানবো যে ভাইরাসের পরজীবিতা। ভাইরাসের পরজীবিতা সম্পর্কে আমরা জানব। কি বলছে যে পরজীবী হিসেবে বেঁচে থাকার জন্য চরিত্রকে পরজীবিতা বলে। ভাইরাস কি? ভাইরাস একটি হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। এই ভাইরাসকে কিন্তু এটি একটি আদি বৈশিষ্ট্য, এবং অর্থাৎ এই ভাইরাস তার বংশবৃদ্ধি তথা জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য সম্পূর্ণভাবে অন্যের সজীব কোষের উপর নির্ভরশীল। অর্থাৎ সজীব কোষ ছাড়া সে তার বংশবিস্তার করতে পারবে না, এবং অন্য কোনো জীবের সজীব কোষ ছাড়া কোনো ভাইরাসই জীবের লক্ষণ প্রকাশ করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না। কোনো আবাদ মাধ্যমে ভাইরাসের বংশবৃদ্ধি করতে পারে না। অর্থাৎ কৃত্রিমভাবে যে ভাইরাসের বংশবৃদ্ধি করবে, আমরা জানি যে ব্যাকটেরিয়ারও কিন্তু চাষ করা হয়। ব্যাকটেরিয়া আমাদের যারা অসুস্থ থাকে, ব্যাকটেরিয়া আক্রান্ত রোগী, তাদের থেকে ব্যাকটেরিয়া গ্রহণ করে, ব্যাকটেরিয়া নিয়ে সেগুলোকে আবাদ করা হয়, আবাদ করে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করা হয়। কিন্তু এই এই আজ পর্যন্ত এই ভাইরাসকে কখনো আবাদ করা যায়নি, অর্থাৎ চাষ করা যায়নি। এখন কথা হলো যে কেন চাষ করা যায় না? কারণ ভাইরাসের বংশবৃদ্ধির জন্য কিন্তু আমরা জানি যে এই একটা জীব পোষক দেহ লাগবে, তো যেটা আসলে কালচার মিডিয়ামে থাকে না। ওই পোষক মাধ্যমটা কিন্তু কালচার মিডিয়াম থাকে না। এই জন্য এরা কিন্তু, তো আমরা জানি যারা সজীব মাধ্যম ছাড়া যেহেতু বাঁচে থাকতে পারে না, অর্থাৎ এদের বেঁচে থাকার জন্য একটা কোষই লাগবে। তো এই জন্য মূলত এদেরকে কখনো চাষ করা যায় না। এখন দেখবো যে প্রকৃতপক্ষে কোনো ভাইরাস প্রোটিন আবরণী নির্ণয় করে তার আক্রমণের সুনির্দিষ্টতা। অর্থাৎ ভাইরাসের যে প্রোটিন আবরণটি, অর্থাৎ আমরা জানি যে প্রোটিন আবরণী কিন্তু
এই অর্থাৎ যে ক্যাপসিডটা আছে সেটাই কিন্তু রোগ সৃষ্টি করে। অর্থাৎ সেটাই কি এই আক্রমণের সুনির্দিষ্টতা। এবং পোষক দেহের কোনো ভাইরাস প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট কোষ থাকলে তবেই ওই ভাইরাস ওই পোষকে আক্রমণ করতে পারে। অর্থাৎ যে আমরা বিভিন্ন হোটেলে কিন্তু চাই, হোটেলে যাওয়ার পরে প্রথমে কিন্তু রিসেপশনে যেতে হয়, অর্থাৎ তারা আমাদের বাইরে থেকে অভ্যর্থনা জানাবে এবং হোটেলে বিভিন্ন বাইরে রাস্তায় বিভিন্ন লোকজন দাঁড়ায় থাকে, তারা কিন্তু এই হোটেল রুমের দিবে না, কোনো অ্যাক্সেস দিতে পারবে না, অর্থাৎ চাবি দিবে না। কারণ ওই যে রিসিপশনের যে লোকটা বসে আছে সে যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিতেছে, অর্থাৎ সেই রিসিপশন থেকে যতক্ষণ পর্যন্ত চেক ইন না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কেউ ওই কোনো কিছু করতে পারবে না। ঠিক তেমনি ভাইরাসের যদি ভাইরাস যেখানে আক্রমণ করবে সে আক্রমণের জায়গায় যদি কোনো রিসিপ্টর না থাকে তাহলে কিন্তু সে ওইখানে আক্রমণ করতে পারবে না। অর্থাৎ ভাইরাসের ক্ষেত্রে যে জীবদেহের যে রিসিপ্টরগুলো আছে তাদেরকে বায়োলজির ভাষায় বলা হয় রিসিপ্টর সাইট, অর্থাৎ রিসিপ্টর কোষ। এবং এই যে আমাদের যে ঠান্ডা লাগে সেই ঠান্ডা লাগার যে ভাইরাস সেটা শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেন কোষকে আক্রমণ করতে পারে। অর্থাৎ আমাদের এই শ্বাসনালীর মিউকাসে কিন্তু একটা রিসেপ্টর সাইট কোষ আছে, এই জন্য আমাদের ঠান্ডা লাগতেছে। এই ভাইরাসের এই মিউকাসে আক্রমণ করে দেখে আমাদের ঠান্ডা লাগে। তারপর হচ্ছে যে চিকেন পক্স হয়, এই ত্বককে আক্রমণ করতে পারে। চিকেন পক্স ভাইরাস ত্বককে আক্রমণ করতে পারে, অর্থাৎ ত্বকের মধ্যে চিকেন পক্সের রিসেপ্টর আছে, এই জন্য এই চিকেন পক্স শুধু ত্বকের মধ্যে আক্রমণ করে। আর ঠান্ডা লাগার ভাইরাস মিউকাসে আক্রমণ করে, কারণ এই ঠান্ডা লাগা ভাইরাসের যে রিসেপ্টরটা আছে, অর্থাৎ যে এটাকে গ্রহণ করবে সেটা একমাত্র মিউকাসেই আছে। এরপর হচ্ছে পোলিও ভাইরাসের ঊর্ধ্বতন শ্বাসনালী ও অন্ত্রের আবরণী কোষ কখনো স্নায়ু কোষকে কখনো স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে। অর্থাৎ এদের যে রিসেপ্টর সাইট কোষটা সেটা এই স্নায়ু কোষে থাকে, এই জন্য এরা এখানে কি করে আক্রমণ করে। অর্থাৎ এগুলো মনে রাখতে হবে যে ঠান্ডা লাগার রিসেপ্টর সাইট কোনটা, এই চিকেন পক্সের রিসেপ্টর কোষ কোনটা এবং পোলিও ভাইরাসের রিসেপ্টর কোষ কোনটা, এগুলো আমাদের মনে রাখতে হবে যে আসতেই পারে যে এই শ্বাসনালী থেকে কিসের আক্রমণ, শ্বাসনালীতে কোন ভাইরাস আক্রমণ করে সেটা হচ্ছে ঠান্ডা লাগার ভাইরাস। তো ত্বকে কোন ভাইরাস আক্রমণ করে সেটা হচ্ছে চিকেন পক্স ভাইরাস। এবং শ্বাসনালী অন্ত্রের আবরণে কোনটা আবিষ্কার করে সেটা হচ্ছে পোলিও ভাইরাস। কেন শুধু এইগুলাতে আক্রমণ করে? কারণ এগুলাতে এই পোলিও ভাইরাসের রিসেপ্টর কোষ আছে। পোলিও ভাইরাস কিন্তু কখনোই এই যে ত্বকে আক্রমণ করতে পারবে না, কারণ ত্বকের মধ্যে এই পোলিও ভাইরাসের কোনো রিসেপ্টর নাই, অর্থাৎ তাকে যে গ্রহণ করবে ওই গ্রহণ করার মতো কেউ ত্বকে নাই, এই জন্য সে শুধুমাত্র শ্বাসনালী অন্ত্রের আবরণে আক্রমণ করবে। এরপর ফাজ ভাইরাসের মধ্যে টিটো ব্যাকটেরিয়া ফাজ ইকোলাই ভাইরাসকে আক্রমণ করতে পারবে। এরপর আমরা দেখব যে ইমাজিং ভাইরাস। ইমাজিং মানে হচ্ছে উদীয়, অর্থাৎ নতুন। আমরা বলি যে নতুন কোনো প্লেয়ারকে বলি যে ইমার্জিং প্লেয়ার, তো একদম যে উদ্দীত নতুন অস্তিত্বের একটা জানান দিতেছে, অর্থাৎ সে নতুন ভাবে নিজেকে আত্মপ্রকাশ করছে, এটা হচ্ছে ইমার্জিং। তো একটা সময় আসলে এই ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা এক সময় মানুষের ছিল না, তখন কি পাখিদের ছিল, কিন্তু এক সময় এই ভাইরাসটা মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে, অর্থাৎ এক পোষক থেকে আরেক পোষে যায় এই নতুন ছড়িয়ে পড়তেছে, অর্থাৎ নতুন ভাবে কিন্তু অর্থাৎ পাখি থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, এটাই আসলে ইমাজিং ভাইরাস বলে। তো এই ইমার্জিং ভাইরাসে কি বিভিন্ন সুনির্দিষ্ট রিসেপ্টর কিন্তু কোষ আছে, যেমন এইচআইভি এর প্রকৃত পোষক হচ্ছে বান, যা পরে মানুষের দেহে ছড়িয়ে পড়ে। এবং এই ইমার্জিং ভাইরাসের আরো কিছু উদাহরণ আছে, যেমন হিসাব নিলে আসো, এটা কি এইচআইভি হচ্ছে এইচআইভি।
এই সাপ দিয়ে হচ্ছে সার্স, এবং নীলেতে হচ্ছে নীলে ভাইরাস, এসোতে হচ্ছে ইবোলা ভাইরাস, এবং আরেকটা হচ্ছে নোভেল করোনা ভাইরাস। এবং এটা কিন্তু জিএসটি বিষয়ের একটা কোয়েশ্চেন, যে নিচের কোনটি ইমার্জিং ভাইরাস, এভাবে কোয়েশ্চেন আসতে পারে। এরপর আমরা জানবো যে বিরিয়ন। বিরিয়ন কি? বিরিয়ন হচ্ছে যে সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস কণাকে বলা হয় বিরিয়ন। তো এই সংজ্ঞাটা আসতে পারে, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে কি বলে? বিরিয়ন বলে। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে কি বলে? বিরিয়ন বলে। এবং সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলে? নিউক্লিয় ক্যাপসিড। অর্থাৎ এই সংজ্ঞাটা কিন্তু আসছে যে সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলে, সেটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। এরপর আমরা দেখবো যে কিছু সাব ভাইরাল শব্দ, অর্থাৎ ভিরিয়ার্স। ভিরিয়ার্স কি? ভিরিয়ার্স হচ্ছে এক ধরনের আরএনএ সংক্রমক, এবং এই ভিরিয়ার্স এর উদাহরণটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে হেপাটাইটিস ডি, এবং সবচেয়ে ফেমাস একটা উদাহরণ হচ্ছে যে নারিকেল গাছে ক্যাডাং রোগ হয়। অর্থাৎ এই ক্যাডাং রোগ কিসের জন্য হয়? ভিরিয়ার্স এর কারণে হয়ে থাকে। অর্থাৎ এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ক্যাডাং কিসের জন্য হয়? ভিরিয়ার্স। এরপর হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্স কি? প্রিয়ন্স হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইবিন হলো প্রিয়ন্স। তো এইগুলোর কিন্তু সংজ্ঞা আসে যে সংক্রমক প্রোটিন ফাইবিল কোনটা, সেটা হচ্ছে প্রিয়ন্স। এবং প্রিয়ন্সের উদাহরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কুরু রোগ হয়, কুরু এবং কার্টোফ্রেন্ড রোগ হয়, এবং ভেড়া ও ভাইরাসের স্কাইফি রোগ হয়, এবং বহুল আলোচিত ম্যাটকাও রোগের সৃষ্টির সাথে প্রিয়ন্সের সম্পৃক্ততা রয়েছে। এবং এগুলো কিন্তু মনে রাখতে হবে যে ক্যাডাং হয় ভিরিয়ার্সের কারণে, স্কাইফি হয় প্রিয়ন্সের কারণে, কুরু হয় কার কারণে? প্রিয়ন্সের কারণে, ম্যাটকাও কার কারণে হয়? প্রিয়ন্সের কারণে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর আমরা এই তিনটার পার্থক্যটা একবার দেখে নিব, তাহলে আরো ইজি লাগবে সবকিছু। এখন আমরা দেখব ভাইরাসের গঠন। বিভিন্ন ভাইরাসের গঠন। প্রথম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস আমরা জানি যে দণ্ডাকার ভাইরাস, এবং এর প্রোটিন অণুকে বলা হয় ক্যাপসিড, এবং এর অর্থাৎ এর ক্ষুদ্র যে অণুটা আছে সেটাকে বলা হয় ক্যাপসোমিয়ার, এবং এর দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ, এবং প্রতিটি ক্যাপসোমিয়ারের সংখ্যা হচ্ছে 158টি। প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড থাকে, এবং টিএমবিতে প্রায় 2130-2200 ক্যাপসোমিয়ার থাকে, এবং এর ওজনের শতকরা 95 হচ্ছে প্রোটিন। এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ওজনের শতকরা 95 হচ্ছে প্রোটিন। এরপর ফাজ হচ্ছে একটি গ্রিক ভাষার শব্দ, যার অর্থে ইট অর্থাৎ ভক্ষণ করা, এবং বিজ্ঞানী টট ব্যাকটেরিওফাজ ভাইরাস তথা টিটো ভাইরাস আবিষ্কার করেন। টিটো ভাইরাসকে আবিষ্কার করেন টট, এখানে টি আছে, টিটো ভাইরাস আবিষ্কার করেন। তো এখন আমরা টিটো ব্যাকটেরিওফাজ দেখব। টিটো ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের আমরা এটা একবার রিডিং দিয়ে দিব যে মাথা কি? মাথা হচ্ছে স্ফীত সরবজাকার, ক্যাপসোমিয়ার থাকে 2000টি, এবং 150টি জিন থাকে, এবং ডিএনএ সূত্রক টিটো ব্যাকটেরিওফাজের ডিএনএ দ্বিসূত্রক, এবং মোটোজেনেরা 50%, এবং লেজ এগুলো আমরা একবার রিডিং দিয়ে দেবো তাহলে। এরপর হচ্ছে করোনা ভাইরাস সৃষ্টিকারী। করোনা ভাইরাস সৃষ্টিকারী, তো এগুলো আমরা রিডিং দিয়ে দেবো। তেমন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা সার্স কোভিড কি করছে যে 2003 সালে বাদুড় থেকে সংক্রমিত হয়েছে যে সার্ভ অ্যাকিউট রেসপন্সরি সিনড্রোম অফ করোনা ভাইরাস। এটা কি? এটা মনে রাখবে যে সার্সকোভ করোনা ভাইরাস এবং মার্সকোভ করোনা ভাইরাস। অর্থাৎ এই সার্সকোভ কোথা থেকে আসছে? যে টিনের বাদুড় থেকে, এবং মার্সকোভ কই থেকে আসছে? বাদুড় থেকে
ওটার মাধ্যমে সংক্রমিত হয়েছে। তো এরপর হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19কে প্যান্ডামিক অর্থাৎ বৈশ্বিক মহামারী হিসেবে এই 11 মার্চ 2020 ঘোষণা করে। তো একটা হচ্ছে, তো আমরা জানি যে দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে প্যান্ডামিক বা মহামারী এবং একটা হচ্ছে এপিডেমিক বা প্রাদুর্ভাব। তো প্যান্ডামিক হচ্ছে যে এটা পুরা বিশ্বের মধ্যে যেটা ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে প্যান্ডামিক, অর্থাৎ বিশাল পরিসরে এটা অর্থাৎ বৈশ্বিকভাবে প্রাদুর্ভাব দেখা যায়। সেটা একটা দেশ একাধিক দেশ বা অনেকগুলো মহাদেশে এটা ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে মহামারী বা প্যান্ডামিক। আর যখন বলবে যে এপিডেমিক, এপিডেমিক হচ্ছে নির্দিষ্ট একটা দেশে অথবা নির্দিষ্ট একটা অঞ্চলে অথবা নির্দিষ্ট একটা শহরে সেই রোগটা ছড়িয়ে পড়ে। সেই রোগটা যখন নির্দিষ্ট একটা শহরকে কেন্দ্র করে বা নির্দিষ্ট একটা দেশকে কেন্দ্র করে হবে সেটা হবে প্যান্ডেমিক। কিন্তু করোনা ভাইরাস আমরা জানি যে পুরো বিশ্বে ছড়িয়ে গেছিল, অর্থাৎ এটা এমন না যে কোনো একটা অঞ্চল কোনো একটা শহর ব্যাপী রয়েছে, এটা পুরো বিশ্বে যেহেতু ছড়িয়ে গেছে এই জন্য এটাকে মহামারী বা প্যান্ডেমিক বলা হয়। এন্ডেমিক অর্থাৎ এটা আমরা একবার দেখে নেব, রিডিং দিয়ে নেব এন্ডেমিক কি, এপিডেমিক কি এবং প্যান্ডেমিক। এরপর আমরা দেখব যে ভাইরাসের বংশবৃদ্ধি। ভাইরাস দুইভাবে বংশবৃদ্ধি করে, একটা হচ্ছে লাইটিক চক্র এবং একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তো এই লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রটা হচ্ছে ভাঙা গড়ার খেলা, অর্থাৎ এই তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা সবাই জানি যে সবকিছুর ক্ষেত্রে কিন্তু বংশবৃদ্ধি এই কথাটা আছে, যে মানুষের বংশবৃদ্ধি, অমুক প্রাণীর বংশবৃদ্ধি, ওর বংশবৃদ্ধি, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কেন সংখ্যা বৃদ্ধি কথাটা আসলো? তো প্রথম আমরা জানতে হবে যে বংশবৃদ্ধি কি। বংশবৃদ্ধি হচ্ছে এই কোনো প্রাণীর প্রজাতি রক্ষার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এরা কোষ বিভাজনের মাধ্যমে নতুন জীবের জন্ম দেয়, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এমনটা ঘটে না। ভাইরাসের ক্ষেত্রে কি ঘটে? আমরা জানি যে ভাইরাস কোনো কোষ নয়, অর্থাৎ এরা কোষ বিভাজন করতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু এরা যখন অন্য জীবদের প্রবেশ করে তখন ডিএনএ অনুলিপনের মাধ্যমে এরা তাদের কপি করে, অর্থাৎ তারা একটা ভেঙে দুইটা হয়ে যায়, অর্থাৎ এরা নিজে থেকে কোনো কিছু প্রজননের মাধ্যমে কিছু তৈরি করতেছে না, অর্থাৎ এরা নিজেদের ডুপ্লিকেট করে, অর্থাৎ জেরক্স করে, ফটোকপি করে আরেকটা বের করে ফেলতেছে। এই জন্য এটাকে বংশবৃদ্ধি উল্লেখ করা হইতেছে। তো এই যে দুইটা ভাবে বংশবৃদ্ধি করতেছে, এই বংশবৃদ্ধিটা হচ্ছে যে লাইটিক চক্র যে আছে, এই লাইটিক চক্রকে আমরা মনে করতে পারি যে এই সন্ত্রাসীর মতো। অর্থাৎ এই কি করবে, এই মনে করেন আমাদের বাসায় কেউ একজন আসলো, আমাদের অতিথি, সে আসলো, আচ্ছা ভালো ব্যাপার, আসলো, আমরা তাকে বসতে দিলাম, তাকে খাবার, সে জোর করে ঢুকলো, তো আমরা আপ্যায়ন করলাম, সে খাইলো। কি করলো, সে খাওয়ার সাথে সাথে সে আমাদের বাড়ির বিভিন্ন জিনিসপত্র এগুলো সে ইউজ করতে থাকলো। ওকে, আমরা মেনে নিলাম। মেনে নেওয়ার পরে কি করলো, সে ইউজ করতে করতে এক সময় আমাদেরকে সে মেরে ফেললো, অর্থাৎ আমাদের বাসায় আইসা আমাদের জিনিসপত্র ব্যবহার করে আমাদেরকে মেরে ফেললো। এরপর সে আমাদেরকে মেরে ফেলে কিছুদিন সে আমাদের বাসায় থাকবে। এরপর সে কি করবে, সে তার বংশবৃদ্ধি করবে, অর্থাৎ এই বাসায় থেকে সে বিয়ে করে সে প্রজনন করে সে বাচ্চা জন্ম দিবে। এবং এরপর সে কি করবে, যেহেতু বাচ্চা জন্ম দিছে, মনে আনন্দ, সে সাজগোজ করবে, টাই পরবে, বউ নিয়ে ঘুরতে যাবে, খাইবে, খাওয়া দাওয়া করবে ইত্যাদি করবে। তো এরপর কি করবে, যখন সে বের হবে সাইজা গইজা, তখন সে পুরো ঘর ভাঙিয়ে দেওয়া চলে যাবে, তার দেওয়াল যা যা আছে সব ভাঙিয়ে দেওয়া চলে যাবে। এটাই হচ্ছে লাইটিক চক্র। আর লাইসোজেনিক চক্র কি? লাইসোজেনিক চক্র আমরা বলতে পারি যে প্রেমের বিয়ে আর কি।
তো যে যেমন ঘর জামাই যেমন শ্বশুর বাড়িতে থেকে বিষয়টা অনেকটাই তেমন। যেমন যেমন কি ধরতে পারি, ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার ভিতরেই থেকে যায়, অর্থাৎ ঘর জামাই যেমন শ্বশুর বাড়িতেই থেকে যায়, তেমন ভাইরাস, এই যে ভাইরাসটা যে সেটা ব্যাকটেরিয়ার মধ্যে একবার প্রবেশ করলে সে ব্যাকটেরিয়ার মধ্যেই থেকে যায়। তো এরপর কি যে ঘর জামাই যেমন সে শ্বশুর বাড়ির যেমন সংসারের সাথে মিশে যায়, তেমনি সে ব্যাকটেরিয়ার সাথে মিলেমিশে সে ভিতরে সংসার এবং সে সেখানে সে সংখ্যা বৃদ্ধি করে, এবং সে যে সংখ্যা বৃদ্ধি করে জন্মার পরেও কিন্তু সে মা বাবার সে যা এটা হয় তার সে বাচ্চাগুলা কিন্তু তার মতো দেখতে, অর্থাৎ বিষয়টা এমনই গর্দানের মতো। তো এখন আমরা বিস্তারিত জানবো যে লাইটিক চক্র কি। লাইটিক চক্র হচ্ছে যে প্রক্রিয়ায় ফাইজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে এবং অপত্য কোষগুলো দেহের বাইরে বিতরণ করে, সেটা হচ্ছে লাইটিক চক্র বা বিতরণকারী চক্র বলে। অর্থাৎ কোনো একটা পোষক দেহের ভিতরে এসে প্রবেশ করবে, সংখ্যা বৃদ্ধি করবে এবং পোষক দেহটা আছে, অর্থাৎ যে দেহটা আছে সেটা ভাঙ্গিয়া বেরিয়ে আসবে। এটাই হচ্ছে লাইটিক চক্র বা বিকিরণকারী চক্র। এবং এর কি কয়েকটা ধাপ আছে। এক নম্বর ধাপ কি? সংযুক্তি বা কৃষ্ট লগ্ন। সংযুক্তি মানে কৃষ্ট লগ্ন কি? এই যে 1 নম্বর কি, সে কি করবে? টিটু ব্যাকটেরিয়া হচ্ছে এই যে ব্যাকটেরিয়াল কি করবে, এই ব্যাকটেরিয়াটা আবরণের মধ্যে আসবে, অর্থাৎ এই যে কি করবে, টিটু ব্যাকটেরিয়া সাধারণত ইস্টেরিয়া কোলাই অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং এই ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ প্রাচীরে ফার্স্ট ভাইরাসের রিসিপ্টোসাইট কোষ থাকে। যেহেতু রিসিপ্টোসাইট কোষ আসছে এখানে আসা কি করে আক্রমণের সূচনাটা করে। এরপর হচ্ছে যে ফার্স্ট ডিএনএ ভাইরাস অনুপ্রবেশ, অর্থাৎ 2 নম্বর কি করে, এই যে এখানে ছিদ্র কইরা এখানে করে, এই যে ডিএনএটা আছে এই ডিএনএটা সে ভিতরে ঢোকাই দেয়, অর্থাৎ এই হচ্ছে অতিথি জোর করে আঙ্গর বাসায় ঢুকিয়ে পড়ছে। এখন কি করবো? পড়ছে, এখন তো আর কিছু করা যায় না। এরপর কি করবে? সে এখানে খাওয়া দাওয়া করবে, যেমন এই আরএনএ পলিমারেজ, ডিএনএ বা ডিএনএ ইত্যাদি সে খাওয়া দাওয়া করবে তো একসময় কি করবে সে? এরপর হচ্ছে যে প্রতিলিপন কি? প্রতিলিপন অর্থ হচ্ছে যে সে এই যে ব্যাকটেরিয়াল যে ডিএনএটা আছে এই ব্যাকটেরিয়াল ডিএনএকে সে ভাঙিয়ে ফেলবে, ব্যাকটেরিয়াল ডিএনএকে খন্ড করে ফেলবে, অর্থাৎ মাইরা ফেলবে একদম। ব্যাকটেরিয়াল ডিএনএকে সে মাইরা ফেলার পরে সে কি করবে? সে বিভিন্ন দেহাংশ একত্রিত। এরপর 4 নম্বর ধাপে কি করবে? 4 নম্বর ধাপে সে কি করবে? 4 নম্বর ধাপে সে তার বংশ বিস্তার করবে, অর্থাৎ সে মাইরা ফেলছে, সে পুরা ঘর দখল করার ফলে সে বিয়ে করে বাচ্চা পয়দা করে এখন সে আনন্দে দিন কাটাইতেছে, নাচছে কি করবো? শেষ ধাপ 5 নম্বর ধাপে কি? নতুন ভাইরাসের মুক্তি, অর্থাৎ যে তার বাচ্চা পয়দা করছে সে বাচ্চা পয়দাগুলোকে নিয়ে সে বের হয়ে যাবে। কিভাবে বের হবে? সে এই পুরা ঘরটাকে নষ্ট করে ফেলবে, অর্থাৎ দেয়াল যে আছে দেয়ালটা ভাঙ্গা বেরিয়ে পড়বে। এটাই হচ্ছে মূলত লাইটিক চক্র। প্রথমে রিসেপ্টোসাইট কোষটা যেখানে থাকতেছে সেখানে আসবে, এরপর সে একটা ডিএনএ প্রবেশ করে দেবে। এই ডিএনএটা কি করবে? ব্যাকটেরিয়াল ভাইরাস ডিএনএকে সে খণ্ডকায়ন করে ফেলবার পরে এই ডিএনএটা বিলুপ্ত হয়ে যাবে এবং এই বিলুপ্ত হওয়ার পরে কি করবে? এই যে ফার্স্ট ডিএনএটা আছে এই ফার্স্ট ডিএনএ বংশ বিস্তার করে সে তার যে নতুন ফার্স্ট ভাইরাসটা তৈরি করলো, অর্থাৎ পোলামাইয়াগুলা যে হইছে ওই পোলামাইয়াগুলাকে কি সেই দেওয়ালটাকে ভাঙ্গিয়া বের হয়ে যাবে। মূলত এটা হচ্ছে লাইটিক চক্র। এরপর হচ্ছে যে আর এগুলা কিন্তু রিডিং আমরা পড়ে নেব ভিতরে কি আছে। ভিতরে কিন্তু তেমন ইম্পর্টেন্ট নাই, শুধুমাত্র এই ধাপগুলোর নাম একটু মুখস্থ রাখতে হবে, অন্য কিছু মুখস্থ রাখা লাগবে। এরপর হচ্ছে যে লাইসোজেনিক চক্র কি? প্রথমে হচ্ছে যে লাইসোজেনিক চক্র হচ্ছে যে
যে প্রক্রিয়ায় ফার্স্ট ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পর ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএ অণুর সঙ্গে সংযুক্ত হয় এবং ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে একত্রিত হয়ে রেপ্লিকেট তৈরি করে পূর্ণাঙ্গ ভাইরাস ব্যাকটেরিয়া বিদর্ণ বা লাইসিস ঘটিয়ে মুক্ত হয় না, সেটা হচ্ছে লাইসোজেনিক। অর্থাৎ সে কি করবে, প্রথমে যে এই পোষক দেহের মধ্যে পোষক ব্যাকটেরিয়ার মধ্যে সে তার বসে, অর্থাৎ প্রথমে পোষক ব্যাকটেরিয়া ফার্স্ট অনুপ্রবেশে এই বৃত্তের কি এই ডিএনএ ভাইরাসটা সে প্রবেশ করে দেবে প্রথম ধাপে, সে প্রবেশটা অনুপ্রবেশ ভিতরে ঢুকাই দিবে তার মেয়াটা। 2 নম্বরে কি করবে, 2 নম্বরে সে এই যে এই জায়গাটা কেটে ফেলবে, অর্থাৎ যে এটা ঢুকাইছে তাতে যে এনজাইমটা আছে সেই এনজাইমটা ডিএনএ কে একটা জায়গায় কেটে ফেলবে এবং এই কাটা স্থানে ডিএনএ সংযুক্ত হয়ে এক ধরনের সংযুক্তি বা ইন্টিগ্রেস এনজাইম ভূমিকা রাখে। সেটা কি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ায় ডিএনএর সঙ্গে সংযুক্ত ফার্স্ট ভাইরাসই ডিএনএ কে প্রোটোফাজ বলে, অর্থাৎ প্রোটোফাজের সঙ্গে আসতে পারে। তো ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে সংযুক্ত ফার্স্ট ভাইরাস ডিএনএটিকে কি বলে, সেটা হচ্ছে প্রোফাজ। এই ছিল মোটামুটি লাইসোজেনিক ভাইরাসটা, অর্থাৎ এরপর সেই আগের মতোই সে করবে বংশ বিস্তার করে সে চলে যাবে। এবং এই লাইসোজেনিক ভাইরাস কেবল ব্যাকটেরিয়া ফাজে সীমাবদ্ধ থাকে না, এগুলো প্রাণী ও মানুষকে আক্রমণ করতে পারে। এবং হারপিস সিমপ্লেক্স এক ধরনের ভাইরাস। তো এরপর আমরা এই যে লাইটিক ও লাইসোজেনিকের এটা দেখে ফেলব পার্থক্যটা। এবার আমরা দেখবো যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বটা কি। প্রথমে কি যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাসের 2 ধরনের, একটা হচ্ছে ভাইরাসের উপকারিতার দিক আছে, একটা হচ্ছে ভাইরাসের অপকারিতার দিক। প্রথমে আমরা দেখবো ভাইরাসের অপকারিতা কি কি। প্রথম হচ্ছে যে মানবদেহে সৃষ্ট ভাইরাসগুলো কি কি আছে, বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস, ডেঙ্গু, চিকনগুনিয়া, কোভিড-19, ভাইরাল হেপাটাইটিস, মাঙ্কি পক্স ইত্যাদি। এরপর বিভিন্ন উদ্ভিদের ভাইরাস কি, সিমের মোজাইক ভাইরাস, আলুর লিফ রোল, পেঁপের লিফ কার্ল, ক্লোরোসিস, ধানের টুংরো রোগ। তারপর হচ্ছে প্রায় 300 উদ্ভিদের রোগ এটি ঘটে থাকে। এবং এই পোষা প্রাণীতে রোগ কি কি, গরুর বসন্ত, গরু, ভেড়া, ছাগল ইত্যাদির ফুট অ্যান্ড মাউথ রোগ হয়ে থাকে। তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন যে ফুট অ্যান্ড মাউথ রোগ কোন ভাইরাসের কারণে, কোনটির কারণে হয়ে থাকে, ভিরিয়ন, ভিরিয়ড নাকি প্রিয়ন্স। এরপর কি ফার্স্ট ভাইরাস কি, ফার্স্ট ভাইরাস হচ্ছে যে ফার্স্ট ভাইরাস মানুষের উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, অর্থাৎ আমাদের শরীরে যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেগুলোকে এরাও মেরে ফেলে। এরপর হচ্ছে বহুল আলোচিত এইডস। এই এইডস রোগের কারণ হিসেবে বিজ্ঞানী ভাইরাসকেও দায়ী করে থাকে। আর আমরা কি জানি যে এইডস রোগের পরিণতি হচ্ছে মৃত্যু। এবং এই এইডস এর পূর্ণরূপ হচ্ছে না হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি পূর্ণরূপ কি, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এবং এইডস এর পূর্ণরূপ কি, এইডস এর পূর্ণরূপ হচ্ছে এইডস এর পূর্ণরূপ হচ্ছে যা অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম বা অ্যাকিউট ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। এবং এই এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড অর্থাৎ অর্জিত, এবং ইমিউন হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা, ডিফেন্স হচ্ছে হ্রাস অর্থাৎ শ্রীনবস্থা, অর্থাৎ যে অর্জিত রোগ প্রতিরোধের ক্ষমতাটা আছে সেটাকে হ্রাস করার প্রক্রিয়াটাই হচ্ছে এইডস। অর্থাৎ বিশেষ কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বা বিশেষ কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস বা কমে যাওয়াকে এইডস বলা হয়ে থাকে।
তো তার মানে আমরা বুঝলাম যে এইডস কিন্তু মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থার উপর আক্রমণ করে, প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। এরপর আমরা জানবো যে ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাসের কারণে কি রোগ হয়? ইবোলা ভাইরাসের কারণে ইবোলা রোগ হয়। এই ইবোলা কি করে? ভাইরাসের দেহের কোষ ফেটে বেরিয়ে যায়, কোষ ফেটে বেরিয়ে যায়। এবং এই এটা এখন কথা হচ্ছে যে ইবোলার নামকরণ কিভাবে হয়েছে। ইবোলার নামকরণ হচ্ছে যে ইবোলা নদীর নাম অনুসারে আফ্রিকার কঙ্গো নদীতে এক ধরনের একটি কৃষক মারা যায় এই ভাইরাসের কারণে। এরপর থেকে এটার নাম এভাবে ইবোলা রাখা হয়। এটা কি করে? এটা কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে। এই ইবোলা ভাইরাস এটা শরীরের বিভিন্ন কোষকে ধ্বংস করে ফেলে এবং যে অণুচক্রিকার সংখ্যা কিন্তু কমে যায়, যার ফলে এই রক্তপাত যখন হয় তখন সেটা এই রক্তপাত হয় শরীরের ভিতরে, অর্থাৎ রক্তকে সে জমায়ে রাখতে পারে না, অর্থাৎ সে দেহকোষকে ফাটায় সব বের করে দেয়। এবং এটা কি আক্রান্ত হওয়ার 2 থেকে 21 দিনের মধ্যে রোগীর লক্ষণ প্রকাশ পায়। এরপর হচ্ছে জিকা ভাইরাস। জিকা ভাইরাস এক ধরনের ফ্লেভি ভাইরাস। এটি এক ধরনের আরএনএ ভাইরাস এবং উগান্ডার জিকা ফরেস্টে বসবাসকারী রেসাস বানর থেকে এটি ধরা পড়ে। এবং উগান্ডার জিকা অর্থ হচ্ছে ওভারগ্রাউন্ড, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। এরপর হচ্ছে যে বর্তমানে এডিস ইজিপ্টি, এডিস এলবোপিকটিস মশকের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় থাকে। তো এটা ডিউ 18 কোশ্চেন, যে নিচের কোনটির মাধ্যমে জিকা ভাইরাস ছড়িয়ে থাকে? এটা হচ্ছে এডিস ইজিপ্টি এবং এডিস এভোলোপিকটাস। এরপর হচ্ছে যে এই জিকা ভাইরাসের লক্ষণগুলো আমাদের মনে রাখতে হবে, যেমন জ্বর, র্যাশ, জয়েন্টে ব্যথা, চক্ষু লাল হওয়া, মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, দেহে ফুসফুরি ওঠা। এবং গর্ভবতী নারীদের জিকা সংক্রমণ হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়, অর্থাৎ মস্তিষ্কটা পরিপূর্ণ হয় না এবং যে ছোট, অর্থাৎ মস্তিষ্কটা ছোট হয়ে থাকে। এই জিকা ভাইরাসের কারণে। এরপর এই চিকিৎসার ভাষায় এই ত্রুটিকে বলা হয় মাইক্রোসেফালি। তো জাহাঙ্গীরনগর 22 আসছিল যে নবজাতক শিশুর অপেক্ষাকৃত ছোট ও অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়, এই অবস্থাকে কি বলে? এই অবস্থাকে বলা হচ্ছে মাইক্রোসেফালি। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর হচ্ছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস এক ধরনের হানিপা ভাইরাস। যাই হোক, নিপা ভাইরাস কোথা থেকে ছড়াইছে? নিপা ভাইরাস প্রথমে ধরা পড়ে হচ্ছে শুকরে। এরপর হচ্ছে যে এগুলা বাদুরের মাধ্যমে ছড়াইছে। বাদুর কই থেকে আসছে? বাদুর ওই যে এই কাঁচা খেজুরের রস আছে সেগুলা মুখে দিত। এরপর ওই খেজুরের ওই রসটা কিন্তু আবার মানুষ খেতে, এইভাবে আসলে ছড়াই গেছে নিপা ভাইরাস। এরপর হচ্ছে সার্স ভাইরাস। এরপর হচ্ছে ব্লাড ফ্লু ভাইরাস মনে রাখতে হবে, যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। একটা হচ্ছে H5N1 ভাইরাস, অর্থাৎ H5N1। আরেকটা হচ্ছে সোয়াইন ফ্লু, এটা হচ্ছে H5N1 সাবটাইপ এবং H1N1। কি ইনফ্লুয়েঞ্জা H5N1 হচ্ছে ব্লাড ফ্লু আর সাবটাইপ H5N1 হচ্ছে সোয়াইন ফ্লু। তো এবং H1N1 হচ্ছে সোয়াইন ফ্লু। তো এখন কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটি সোয়াইন ফ্লু ভাইরাস অথবা নিচের কোনটি বার্ড ফ্লু ভাইরাস। তো আশা করি এটাকে আমরা মনে রাখতে পারব। এরপর আছে যে হেপাটাইটিস বি ভাইরাস। এরপর হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস। সেই চিকুনগুনিয়া ভাইরাস কি মশকের মাধ্যমে ছড়ায়, এডিস ইজিপ্টি এবং এডিস এরিলোপিকটাসের মাধ্যমে। এবং এগুলারও সেই জিকা ভাইরাসের মতোই জ্বর, জয়েন্টে ব্যথা, শরীরে র্যাশ, মাথায় দুর্বলতা, মাথা ব্যথা ইত্যাদি। তো আমরা এই রোগগুলো মনে রাখবো। আর
করোনা ভাইরাস নিয়ে তো বলার কিছু নাই, আমরা সকলেই জানি, সকলে আমরা এটা ফেস করে আসছি কিছু কয়েক বছর হইল মাত্র। তো এটা আমরা একবার রিভিশন দিয়ে দিব, যেমন লক্ষণ কি, জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা ইত্যাদি। তো এরপর এগুলো আমরা দেখে নিব। তো এরপর আমরা করোনা ভাইরাসের যে চিকিৎসাগুলো আছে যেমন এগুলো আমরা একবার পড়ে নেব, যেমন জাপানিজ ওষুধ, এবিভান, আমেরিকার রেমডেসিভির, কিউবার, ইন্টারফেরন টুরি, ফেভিপিরাভির ইত্যাদি ব্যবহার করা হয়, ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া গেছে। তারপর রাশিয়ার এফিভেবরি, চীনের করোনাভ্যাক, অক্সফোর্ডের উদ্ভাবিত টিকা ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। তারপর সংক্রমণ পরীক্ষা, কিভাবে সংক্রমণ পরীক্ষাটা করা হয়েছে সেটা হচ্ছে আরটিপিসিআর পরীক্ষা উত্তম। আরটিপিসিআর বা রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আরটিপিসিআর পরীক্ষা। তো এগুলা এরপর বৈশ্বিক মহামারীর নাম, বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে 11 মার্চ 2020। 19 ডিসেম্বর প্রথম শনাক্তকরণ হয় চীনের উহানে এবং 31 ডিসেম্বর 2019 একজনের মৃত্যু হয় এবং 8 মার্চ 2020 বাংলাদেশে 3 জন কোভিড-19 শনাক্ত হয় এবং 10 অক্টোবর 2022 মোট আক্রান্ত হতো। তো এগুলো দরকার নাই, শুধু এগুলো কয়েকটা লাইন বলি। এখন আমরা জানবো যে ভাইরাসের উপকারিতা। ভাইরাসের উপকারিতা কি কি? বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক ইত্যাদি প্রতিষেধক টিকা তৈরি করা হয়। এই ইত্যাদি রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয় এবং ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়। তো আমরা এখন এরপর হচ্ছে যে কলেরা, টাইফয়েড ইত্যাদি আমাশয়ের ওষুধ তৈরিতে ব্যাকটেরিওফাজ ব্যবহার হয়ে থাকে। তো এখন আমরা যদি একবার দেখে নিই যে ভাইরাস দ্বারা গঠিত টিকা ও ভাইরাস দ্বারা গঠিত ওষুধগুলা কি কি। ভাইরাস দ্বারা গঠিত টিকাগুলো হচ্ছে যে জনজনে পাশাপাশি বসে, অর্থাৎ জন্ডিস, জলাতঙ্ক, পোলিও ও প্লেগ, বসন্ত। এবং ভাইরাস কি কি? ভাইরাস হচ্ছে যে ভাইরাস দ্বারা গঠিত ওষুধগুলো হচ্ছে টক, আম, খাই। অর্থাৎ টতে হচ্ছে টাইফয়েড, কোতে কলেরা, আতে হচ্ছে আম এবং খাই তো কিছুই না। তো এরপর হচ্ছে কি এই ভাইরাসকে বর্তমান বহুল পরিচালিত জেনেটিক প্রকৌশলের বাহক হিসেবে ধরা হয়, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয় এবং কীট পতঙ্গনাশক হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এরপরে যে টিউলিপ ফুল, তো টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণের ফলে সাদা লম্বা দাগ হয়। এরপর হচ্ছে যে অস্ট্রেলিয়ার ম্যাক্সিও ভাইরাসের সাহায্যে খরগোশ নিধন করে তাদের সংখ্যা কমানো হয়েছে। তো এই উপকারিতাগুলো আমরা একবার করে নেব, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ইন্টারফেরন একটি অ্যান্টিভাইরাস ড্রাগ এবং এই ইন্টারফেরন ভাইরাসকে ইন্টারফেরন কি করে? ভাইরাসকে নিষ্ক্রিয় করে। যদি কোয়েশ্চেন আসে ভাইরাসকে নিষ্ক্রিয় করে কোনটা, সেটা হচ্ছে ইন্টারফেরন। এরপর আমরা জীবদেহ ও প্রাণী দেহে কিছু সৃষ্টিকারী ভাইরাসের নাম দেখব। প্রথম হচ্ছে উদ্ভিদ দেহে সৃষ্টিকারী ভাইরাস। উদ্ভিদ দেহে সৃষ্টিকারী ভাইরাস কি কি? এবং টোবাকো মোজাইক ভাইরাস, তামাক, অর্থাৎ আমরা জানি টোবাকো মানে হচ্ছে তামাক। সিম মোজাইক ভাইরাস কি করে? সিমের মধ্যে রোগ সৃষ্টি করে, অর্থাৎ বিন মানে হচ্ছে সিম। এরপর হচ্ছে পটেটো মানে হচ্ছে আলু, তার মানে গুলালুর মধ্যে এরা তৈরি করে। এরপর এই যে বাকি যে তিনটা আছে এগুলো বুশিস্টেট মানে হচ্ছে টমেটো, টুংরো মানে হচ্ছে ধান। আমরা জানি যে ধানের টুংরো রোগ হয়, যেটা আমরা একটু আগে জেনে আসলাম। তো এখন তোমাদের কাছে প্রশ্ন, টুংরো রোগ কিসের কারণে হয়? ভিরিয়ন নাকি প্রিয়ন্স? এরপর ব্যাঙাচি টপ ভাইরাস কি? কলার বাঞ্ছিতে রোগ সৃষ্টি করে। তো আশা করি আমরা এটা মুখস্থ করতে খুব একটা অসুবিধা হবে না। এরপর হচ্ছে প্রাণী দেহে সৃষ্টি ভাইরাস। তো এগুলো অনেক রকম ভাইরাস আছে, এগুলো আসলে একদিনে মুখস্থ করা সম্ভব না, এগুলো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, পড়তে এক সময় আসলে আয়ত্ত হয়েছে। আসলে সব তো আসলে মনে করা সম্ভব না, তো কিছু বাইসা কিছু পড়তে হবে। যেমন
এইচআইভি কি করে? এইচআইভি এইডস তৈরি, তারপর ফ্লেভি ভাইরাস, ডেঙ্গু, এবং H5N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি করে? ব্লাড ফ্লু। এবং এই যে আরেকটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, সেটা কি করে? সেটা সোয়াইন ফ্লু। চিকুনগুনিয়া ভাইরাস চিকুনগুনিয়া তৈরি করে। এরপর হচ্ছে যে ভেরিওলা ভাইরাস গুটি বসন্ত। তারপরে এই নিপা ভাইরাস কি করে? নিপা ভাইরাস সার্স তৈরি করে। তারপরে এই যে রেবিস ভাইরাস কি করে? জলাতঙ্ক। এরপর হচ্ছে যে সর্দি কাশি করে কি? রাইনো ভাইরাস, যেটা দৃষ্টি 23-এর একটি কোশ্চেন। এরপর হচ্ছে যে পোলিও ভাইরাস কি করে? পোলিও ভাইরাস যে পোলিও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা তৈরি করে। এরপর হারপিস ভাইরাস হারপিস। তারপরে যে হেপাটাইটিস বি জন্ডিস তৈরি করে। এরপর কি জানবো না, ফুট অ্যান্ড কেমন, এটা কি? পাও মুখের ক্ষত তৈরি করে। এবং এই যে নোবেল করোনা তো কোভিড-19 তৈরি করে। তারপর হচ্ছে পেপিলোমা ভাইরাস, এটা ক্যান্সার তৈরি। তো মোটামুটি এই কয়েকটা মনে রাখলে আশা করি হয়ে যাবে। এরপর ভাইরাস গঠিত কিছু রোগসমূহ আমরা দেখব। প্রথমে আমরা দেখব যে ভাইরাল হেপাটাইটিস। আমরা জানি যে এই কানের সময় এই ভাইরাল হেপাটাইটিস কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। এর মধ্যে এই হেপাটাইটিস বি সবচেয়ে বেশি সংক্রমণ হয়, এবং হেপাটাইটিস সি আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। অর্থাৎ এই যে হেপাটাইটিস সি, এটা হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে তুষার আগুন বা নীরব ঘাতক বলা হয়। এটাকে তুষার আগুন বা নীরব ঘাতক বলা হয়। এবং সাধারণত লিভারের প্রদাহকে হেপাটাইটিস বলে। অর্থাৎ যকৃতের যে প্রদাহ, সেটাই হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এবং এই ভাইরাল হেপাটাইটিসের এখন কথা হলো যে এই ভাইরাল হেপাটাইটিস সি কে কেন তুষার আগুন বলা হয়? তো আমরা জানি যে কোথাও যদি আগুন লাগে, তাহলে ওই আগুনের যে আগুনের কিন্তু শিখা দেখা যায়। তো কিন্তু এই যে তুষে যে আগুন লাগলে, আমরা জানি যে যারা গ্রামের বাড়িতে থাকে, তো তুষের মধ্যে আগুন লাগলে এই কোনো শিখা তৈরি হয় না। অর্থাৎ পুরা তুষ যখন পুড়ে যায়, তখন আর কি বোঝা যায় যে এখানে আগুন লাগছে। এর আগে কিন্তু বোঝা যায় না যে এই তুষের মধ্যে আগুন লাগছে। তো এই হেপাটাইটিস সিও ঠিক সেই রকম। অর্থাৎ এটি যখন আক্রমণ করবে, তখন এর কোনো লক্ষণ প্রকাশ পায় না। যেহেতু এর লক্ষণ প্রকাশ পাইতেছে না, কিন্তু এরা যকৃতের যকৃতকে আক্রান্ত করে ক্ষতি করতেছে, এই জন্য আর কি এটাকে তুষের আগুনের মতো তুলনা করা হয়েছে। যেহেতু তুষের আগুনের মতো তুলনা করা হয়েছে, এই জন্য এটাকে নীরব ঘাতক, অর্থাৎ নীরবে মাইরা ফেলতেছে, বা তুষার আগুন বলা হয়ে থাকে। তো আশা করি আমরা এ পর্যন্ত বুঝতে পারছি। এবং এই কথা হলো যে এই এখন যে এইগুলো কিভাবে ছড়াইতে পারে, এগুলো ছড়াইতে পারে যে মায়ের বুকের দুধ পানের মাধ্যমে শিশু আক্রান্ত হইতে পারে। এরপর আক্রান্ত ব্যক্তির ইনজেকশনের সিরিজে সুস্থ ব্যক্তি দেহে এই ভাইরাস প্রবেশ করতে পারে। অর্থাৎ একজন আক্রান্ত হয়েছে, তাকে যে ইনজেকশন দেওয়া হয়েছে, সেটাই আবার আরেকজনকে দেওয়া হলো এভাবে। এরপর হচ্ছে অন্যের উপর যৌন মিলনের মধ্যেও কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে। এবং এছাড়াও মাইক্রোমিলি ভাইরাস, এপিস্টোন ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, এগুলো শিশুর হেপাটাইটিস, এগুলো যে কোনো সময় শিশুর হেপাটাইটিস সৃষ্টি করে। এবং যে এই ছকটা আছে, এই ছকটা আসলে মনে রাখতে পারলে ভালো, তো তেমন একটা প্রবলেম নাই। কিন্তু যারা মেডিকেলের আছে, অবশ্যই এটাকে মুখস্থ রাখতেই হবে, এটা নি কষ্ট। তো এখন আমরা জানবো যে এগুলো রোগের লক্ষণ। তো এটার সুপ্তিকালটা ইম্পর্টেন্ট। সুপ্তিকাল কত? 45 থেকে 180 দিন। 45 থেকে 180 দিন হচ্ছে সুপ্তিকাল। এবং এই লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি ও সি সংক্রমণ হয়ে থাকে, এবং রক্তে বিলিরুবিন ইত্যাদি মাত্রা ঘটে। এবং এই দুইটি পরীক্ষা নির্ণয় করা যায়। কি কি? এই যে বিলিরুবিনের এসপিটি মাত্রা, এই হেপাটাইটিসের জন্য এইচবি সারফেস ও অ্যান্টিজেনের পরীক্ষা করতে হয়। কি? রক্তে এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করতে হয়, এটা নির্ণয় করা যাবে।
তো এরপর আমরা এর প্রতিকার দেখে নিব, রিডিং করে নেব, আর তেমন কিছু নেই। এরপরে আমরা দেখবো যে ডেঙ্গি বা ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর হচ্ছে যে এটি এক ধরনের ফ্লেভি ভাইরাস বা আরএনএ ভাইরাস, এবং এগুলো কি বাহক কি এডিস এজিক্টি এবং এডিস এলপোপিক্টাস নামক স্ত্রী মশকি দ্বারা এর পোষক দেহ। অর্থাৎ ডেঙ্গু কিন্তু ছড়ায় হচ্ছে মশকি দ্বারা, অর্থাৎ নারী মশা দ্বারা। ছেলে মশা এটা ছড়াইতে পারে না, নারী মশাই এই রোগটা সৃষ্টি করে থাকে। তো আমাদের এই রোগের লক্ষণগুলো একবার পড়ে নেব। 103 থেকে 105 ডিগ্রি জ্বর, 105 ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকে, এবং স্ত্রী ডেঙ্গু কারণে 2 থেকে 7 দিন জ্বর দেখা দেয়, এবং এই মেরুদণ্ড ব্যথা সহ কোমরের ব্যথা, এবং এটাকে এটা ইম্পর্টেন্ট, এটাকে হাড় ভাঙা জ্বর বলা হয়। ডেঙ্গু জ্বরকে কি হাড় ভাঙা জ্বরও বলা হয়, এবং মারাত্মক রক্তক্ষরণ হয়ে থাকে। এরপরে এটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। এরপর আমরা জানবো যে হেমোজেরিক ডেঙ্গু জ্বর। হেমোজেরিক ডেঙ্গু জ্বর কি? হেমোজেরিক ডেঙ্গু জ্বর হচ্ছে যে সাধারণ ডেঙ্গু জ্বর কোনো জটিলতা ছাড়াই হেমোজেরিক ডেঙ্গু জ্বর দেখা দেয়, এবং এটার রক্তে প্লেটলেট অণুচক্রিকা হ্রাস পায় এবং জমাট বাঁধতে পারে না। অর্থাৎ এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, এবং এখানে হেমো কনসেন্ট্রেশন দেখা যায়। তো এই ডেঙ্গুর এই 3টা রোগের নাম, 3 ধরনের অবস্থার কিন্তু নামটা মনে রাখতে হবে। একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর, একটা হচ্ছে হেমোজেরিক ডেঙ্গু জ্বর, একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। তো কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি ডেঙ্গু জ্বরের প্রকারভেদ নয়, অর্থাৎ এই 3টা বাদে আরো একটি দিয়ে দিল। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এর এই প্রতিকার রোগ নির্ণয় করলে জানতে হবে। একটা হচ্ছে সেরোলজি, একটা হচ্ছে প্ল্যাটিলেট পরীক্ষা, একটা হচ্ছে সেল কালচার। সেরোলজিতে কি রক্ত পরীক্ষায় এনএসআই ইন্ট্রোজেনো, আইজিজি এবং আইজিএম অ্যান্টিবডি উপস্থিত থাকে। এবং এরপর প্ল্যাটিলেট পরীক্ষা কি অণুচক্রিকার সংখ্যা এত মিলিমিটারের অনেক নিচে নেমে আসে, এবং সেল কালচার কি রক্তকণিকা কালচার করে এর ভাইরাস শনাক্ত করা হয়ে থাকে। তো এই 3টা রোগ নির্ণয় আসতে পারে যে নিচে কোনটি দ্বারা ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা যায়। তো এই 3টা যে কোনো একটা দিয়ে দিল। তো এরপর আমরা কি করব? প্রতিকার দেখব, প্রতিরোধ দেখব। একবার রিডিং পড়ে নেব, অবশ্যই রিডিং করব। এরপর হচ্ছে পেঁপের রিং স্পট বা মোজাইক ভাইরাস। এটা কি করে? পেঁপের সবচেয়ে ক্ষতিকারক রোগ হলো এই ভাইরাস গঠিত রিং স্পট, অর্থাৎ পেঁপের মধ্যে এক ধরনের দাগ ফালিয়ে দেয় এই রিং স্পট। এটা কি হচ্ছে রিং স্পট ভাইরাস। তো এরপরে এই রোগের কারণটা আমরা একবার রিডিং দেখব যে এটা একটা আরএনএ ভাইরাস, এবং এর কি দ্বারা সংক্রমণ হয়? জাপ পোকা ও সাদা মাছি, অর্থাৎ মেলোনেফিট এবং এপিস গোসিফি ও প্যাজেফিট এবং মাইজাস পেসিটি, এইটা দ্বারা। এগুলো হচ্ছে এই জব পোকা ও সাদা মাছির বৈজ্ঞানিক নাম। এবং এটা জ্যেষ্ঠ 22-এর একটা কোয়েশ্চেন, যে নিচের কোনটা রিং স্পট ভাইরাসের সংক্রমণের জন্য দায়ী? মেলোনেফিট। তারপর কি জাপ পোকা খাদ্য গ্রহণ করলে 15 সেকেন্ডের মধ্যে ভাইরাস পোকার দেহ থেকে দেহে চলে আসে। এরপর আমরা এই রোগের লক্ষণগুলো দেখবো, পড়ে নিন রোগের লক্ষণ। এরপর কি রোগের লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা। তো এইগুলো আমরা একবার রিডিং দিয়ে নিব। এগুলো তো আসলে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই। এটি ইম্পর্টেন্ট হচ্ছে যে ডক্টর মকসুদুল আলম আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে এই পেঁপের জিন রহস্য উন্মোচন করেন, এবং ট্রান্সজেনিক জাত ব্যবহার সবচেয়ে নিরাপদ, এবং ট্রান্সজেনিক জাত দুটি হলো পিআরএসবি মুক্ত, রেইনবো ও সানাপ। তো আশা করি এই পর্যন্ত বলি হয়েছে। এরপর হচ্ছে ভাইরাস ও মানুষের ক্যান্সার, যেমন লিভার ক্যান্সার হচ্ছে হেপাটাইটিস বি,
লিম্ফো ভাইরাস হচ্ছে এটা, টিনসেল এটা, এন্টিনো এটা, ক্যাপসো এটা। তো আশা করি এই ভাইরাসটা আমরা ঠিকভাবে জানতে পারলাম, বুঝতে পারলাম। আশা করি আমরা সকলে এটা বুঝতে পারছি। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।